তৃণমূল পর্যায় থেকে ধীরে ধীরে মানুষের সাথে চলতে চলতে একটা পর্যায়ে উপরে আসে। আমরা এটাকেই জানি যে একটা ডেডিকেটেড রাজনীতিবিদ এইভাবেই কাজ করে। তো এখন হঠাৎ করে কি হইলো, আমার কাছে যেটা মনে হচ্ছে যে কেউ চিন্তা করতেছে যে আমি ইচ্ছা করলে একটা রাজনৈতিক দল করতে পারি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি খবর সংযোগে নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে। আপনাদের সাথে আছি আমি রুমা খান। আমি প্রমোদ দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, জি, নতুন নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আমি হাস্যকর ভাবে দেখতেছি। কারণটা হচ্ছে কি, প্রতিনিয়ত দল গঠন করা হচ্ছে। অলরেডি সম্ভবত 2 ডজনের মতো দল গঠন করা হয়েছে। গতকাল নায়ক ইলিয়াস কাঞ্চন এবং সাংবাদিক শওকত মাহমুদ ওনারা দল গঠন করেছেন এবং ওনাদের দলে গোলাম সারোয়ার মিলন একজন নির্বাহী চেয়ারম্যান মুখপাত্র হয়েছেন। তো শওকত মাহমুদ একজন সাংবাদিক, উনি একসময় বিএনপির চেয়ারপারসনের ছিলেন, পরে ওনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তো যাই হোক, এরকম অসংখ্য দল কিন্তু গঠন করা হচ্ছে। যে আমরা যেটাকে জুলাইয়ের আন্দোলন বলি, জুলাইয়ের আন্দোলনের পরে দেখা গেল যে কি, এটা হলো জুলাই অগাস্টে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে আমরা আছি। এর মধ্যে 24টার মতো দল গঠন করা হয়েছে। আরো অনেকগুলি প্রক্রিয়াধীন আছে। গতকাল দল গঠন করছে হলো ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন করছে জনতা পার্টি বাংলাদেশ, এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে যেটা শেরাটন, সেখানে এটার উদ্বোধন হয়েছে। সেখানে আমি দেখলাম যে টিভি অনুষ্ঠানে আমি দেখলাম যে অল্প কিছু লোক, খুব বেশি মুখ চেনা কেউ না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, যে অলরেডি শফিকুল ইসলাম সবুজ খান নামের এক ব্যক্তি ইলিয়াস কাঞ্চনরে অলরেডি আইনি নোটিশ পাঠাইছে। কেন বলেন তো? কারণটা হচ্ছে যে ওনার একটা দল আছে, সেটা হলো জনতার বাংলাদেশ পার্টি। এখন ইলিয়াস কাঞ্চন যে দলটা করছে সেটা হলো জনতা পার্টি বাংলাদেশ। তো এই যে নামের একটা ক্ল্যাশ হয়ে গেছে, ইলিয়াস কাঞ্চন হয়তো জানেও না যে এই ধরনের নামের বিষয় আছে। আমি একটু বললে দর্শকদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমি একটা পত্রিকার রিপোর্ট থেকে বলতেছি যে গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর, এই 5 মাসে 11টি দল আত্মপ্রকাশ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দল এসেছে সেপ্টেম্বরে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথম আত্মপ্রকাশ ঘটে নিউক্লিয়াস পার্টি অফ বাংলাদেশ। এনপিবি, আপনি কি এর নাম শুনছেন? আচ্ছা, গুড। আপনি যেহেতু সাংবাদিকতার সাথে যুক্ত সেই জন্য শুনছেন, আমি আসলে এতটা গুরুত্ব দেই না, এই জন্য শুনে নেই। তো যাই হোক, এরপরে দেখা যাচ্ছে যে এরপর 8ই সেপ্টেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, 19শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, 20শে সেপ্টেম্বর সমতা পার্টি, 23 সেপ্টেম্বর বাংলাদেশ জনপ্রিয় পার্টি বিপিপি, 27 সেপ্টেম্বর সার্বভৌমত্ব আন্দোলন, 15ই নভেম্বর বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি, 16ই নভেম্বর বাংলাদেশ মুক্তির ডাক 71, 28 নভেম্বর বাংলাদেশ জাগ্রত পার্টি, 30 নভেম্বর বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি এবং 16ই ডিসেম্বর জাতীয় বিপ্লবী পরিষদের আত্মপ্রকাশ ঘটে। ফেব্রুয়ারিতে যেটা আমরা জানি এনসিপি, ওই যে জাতীয় নাগরিক পার্টি, যারা সরাসরি সমন্বয়ক, এই যে সরকার থেকে দুইজন নিয়ে করলো, নাহিদ ইসলাম সহ, এরা পদত্যাগ করে এখানে দল গঠন করলো এনসিপি। এটা নিয়ে একটু আলোচনা ছিল। তারপরে বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বিএসডিপি, বাংলাদেশ জন অধিকার পার্টি। তারপরে যেটা আরেকটা নিয়ে একটু আলোচনা, যেটা অনেকে একটু কিছুটা জানছে, যে ওই যে ডেস্টিনির যেই ভদ্রলোক রফিকুল আমিন সাহেব, উনি কারাগারে ছিলেন, কারাগারের থেকে মুক্ত হয়ে বেরিয়েছেন বোধহয় জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে, উনি একটা দল ঘটনা করে ফেলছে, সেটা হলো আম জনতার দল। আপনি জানেন যে দিল্লিতে ওই যে কেজরিওয়ালের একটা দল আছে আম আদমি পার্টি। তো ওইটারই আলোকে বিভিন্ন রকম দল গঠন করা হচ্ছে। চলতি মাসে সবচেয়ে বেশি রাজনৈতিক দলের ঘোষণা আসে 11ই এপ্রিল গণতান্ত্রিক নাগরিক শক্তি, 13ই এপ্রিল ভাসানী জনশক্তি পার্টি, 17ই এপ্রিল বাংলাদেশ আম জনতা পার্টি বিএজিপি এবং গতকাল 25শে এপ্রিল, মানে আজকে তো শনিবার 26শে এপ্রিল জনতা পার্টি বাংলাদেশ প্রকাশ্যে আসে। আজকে যে শনিবার আমরা কথা বলতেছি, আজকেও একটা দলের নাম ঘোষণা হতে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। এগুলি বলে শেষ করার উপায় নাই, অসংখ্য রাজনৈতিক দল। তবে এখানে আমার কাছে যেই জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে রাজনৈতিক দল গঠন কেন এরা করতেছে। যেমন কথার কথা, আমি কোনো সমালোচনা, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আমার খুব ফেভারিট। আমি আপনাকে একটু বলতে পারি যে আমার সাংবাদিকতা জীবনের শুরুতে আমি ওনাকে নিয়ে কাজ করেছিলাম একটা জায়গায়, সেটা হচ্ছে যে যেভাবে নায়ক ইলিয়াস কাঞ্চনের দীর্ঘ একটা সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। তো ইলিয়াস কাঞ্চন ব্যক্তি হিসাবে আমার কাছে ভালো লাগে। ওনার ওয়াইফ মারা যাওয়ার পরে, সড়ক দুর্ঘটনা, ওনার ওয়াইফ মারা যাওয়ার পরে উনি এই
সড়ক সচেতনতা, হ্যাঁ, দুর্ঘটনার বিরুদ্ধে মানুষকে সচেতন করে তোলা, নিশ্চয় নিরাপদ সড়ক চাই, এই নামে একটা সংগঠন উনি করেছেন এবং দীর্ঘ 32 বছরের মতো এটা নিয়ে উনি আছেন। তো উনি যেটা ব্যাখ্যা করতেছেন যে আমি তো নিরাপদ সড়ক চাই, আন্দোলন নিয়ে দেশবাসীর উপকার করতে চাইছি, এখন আরো বৃহত্তর ভাবে করতে চাই। কিন্তু আমার প্রশ্ন হলো, একটা ইলিয়াস কাঞ্চন ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি যেটা বলতেছি, রাজনীতি তো একটা টোটাল একটা জীবন ব্যবস্থা, মানে আপনি তো একটা সিঙ্গুলার একটা বিষয় নিয়ে কাজ করছেন। তো আপনি যেমন, আমি সাংবাদিকতা করছি, আমি তো রাজনীতি করতে পারবো না, কারণ হচ্ছে যে ওইটা মানুষের সাথে সম্পৃক্ততা থাকে, আইন প্রণয়নের বিষয় থাকে, মানুষের অনেক একটা লার্জ একটা অ্যাসপেক্টে। তো ওইটা নিয়ে যারা কাজ করে, রাজনীতি নিয়ে যারা কাজ করে, তারা মানুষের সাথে চলে ফিরে এবং একটা তৃণমূল পর্যায় থেকে ধীরে ধীরে মানুষের সাথে চলতে চলতে একটা পর্যায়ে উপরে আসে। আমরা এটাকেই জানি যে একটা ডেডিকেটেড রাজনীতিবিদ এইভাবেই কাজ করে। তো এখন হঠাৎ করে কি হইলো, আমার কাছে যেটা মনে হচ্ছে যে কেউ চিন্তা করতেছে যে আমি ইচ্ছা করলে একটা রাজনৈতিক দল করতে পারি, কিন্তু আসলে আমার অবস্থানটা আমার বুঝতে হবে। কথার কথা, এরকম যেমন টক শো হয়, এই টক শোতে সাংবাদিকরা কথা বলেন তো, হ্যাঁ অফকোর্স বলে। তো কিন্তু তার মানে কি, তারা কি পররাষ্ট্র বিষয়ে বিশেষজ্ঞ, তারা কি রাজনীতি বিষয়ে বিশেষজ্ঞ? বিষয়টা হচ্ছে যে কাজের ক্ষেত্রে গিয়ে আমরা কিছু কিছু কথা বলি, আমাদেরকে কিছু কিছু মানে চলতে হয়, এই বিষয়গুলিকে নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। তার মানে কিন্তু এটা না যে আমি একজন, যেমন শওকত মাহমুদ একজন সাংবাদিক, উনি সিনিয়র সাংবাদিক হিসেবে উনি খুব শ্রদ্ধার পাত্রই বলা যায়, কিন্তু রাজনীতিবিদ হিসেবে ওনার ভূমিকাটাকে আমরা তো একজন, মানে এটা কিভাবে মানে হয় আমি জানি না। অনেকেই, যেমন কেউ আছেন ডাক্তার থেকে রাজনীতিবিদ হচ্ছেন, ইঞ্জিনিয়ার থেকে রাজনীতিবিদ হচ্ছেন, ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হচ্ছেন। এই বিষয়গুলির মধ্যে আমি এক ধরনের ফাঁকিবাজি লক্ষ্য করি। আমার পার্সোনাল মনে হয় যে কি, এটা এক ধরনের ফাঁকিবাজি, এটা ঠিক রাজনীতির যে ডেডিকেশনের জায়গাটা, সেই জায়গাটায় অভাব আছে। আর আরেকটা বিষয় যেটা নিয়ে আমি কথা বলে, এটা নিয়ে আমরা আজকে শেষ করি, সেটা হচ্ছে কি যে এই রাজনৈতিক দল ব্যাপকভাবে করার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়, প্রিয় দর্শক, রাজনীতিটাকেই ডিগ্ল্যামারাইজ করা হচ্ছে। মানে রাজনীতিটার যে একটা আকর্ষণ বা একটা গুরুত্বের জায়গা, সেটাকে কমিয়ে দেওয়া হচ্ছে বলে আমার কাছে মনে হয়, যেটা আলটিমেটলি দেশের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু স্বাধীন দেশের ব্র্যান্ডিং এর জন্য, দেশ একটা গড়ে তোলার ক্ষেত্রে এটা আসলে একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে বলে আমার ধারণা। প্রিয় দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল টক অফ দ্য টাউনের নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন, আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।